আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে, কিন্তু আমরা আজকেও দেখতে পাচ্ছি যে বেশ ভালো একটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে। আমরা যদি একটু দিন শেষে ইন্ডেক্সের অবস্থান দেখে নিই, চলুন আমরা দেখে নেই। ডিএসসির প্রধান সূচকটি ৩৯ পয়েন্টের মতো বেড়েছে, ৪,৯৯২ পয়েন্টের সূচকের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৩টি প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়েছে। আমরা একটু দেখে নিব যে কয়টি প্রতিষ্ঠানের দর বেড়েছে দিন শেষে, সেটা একটু দেখে নিব। আমরা কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম যে আজকে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি আসলে ১৯৩টি প্রতিষ্ঠান, ২০০টি প্রতিষ্ঠানের মতো প্রায় দর বেড়ে লেনদেন চলছে। সেখানে দর হারানোর সংখ্যা ১২০টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন ৬৭টি। এবং টার্নওভার ছাড়িয়েছে, সেটাও বেশ ভালো একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আজকে সপ্তাহের চতুর্থ কার্যদিবসও ৪৬৫ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং সেক্টরাইজ লেনদেনের মধ্যে মিউচুয়াল ফান্ড, আইটি, জুট এবং কর্পোরেট বন্ড, এই 4টি সেক্টরে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং বাকি সেক্টরগুলো কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে। এবং সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ব্যাংকিং সেক্টরে, মোট লেনদেনের 23.01% লেনদেন হয়েছে এই সেক্টরটিতে। টাকার অঙ্কে 100 কোটি টাকারও বেশি। ফার্মাসিউটিক্যাল সেক্টরে 14.94% লেনদেন হয়েছে মোট লেনদেনের, যা টাকার অঙ্কে প্রায় 66 কোটি টাকা। এবং টেক্সটাইল সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, 57 কোটি টাকারও বেশি লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে, যেখানে মোট লেনদেনের 13.02%। তো পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ জাহিদ হোসেন এফসি এর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আমরা আজকে সপ্তাহের চতুর্থ কার্যদিবস, লেনদেনের গতি বেশ ভালোই আমরা দেখতে পাচ্ছি। আজ এটা প্রায় 500 কোটি টাকার আশপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গত 3 কার্যদিবসেই কিন্তু বেশ ভালো একটা সূচকের উত্থানেই কিন্তু লেনদেন হচ্ছে। তো আসলে বাজার কি ঘুরে দাঁড়াচ্ছে? বাজারের কি অবস্থা মনে হচ্ছে? বছরের শেষ গেল, তো ব্যাংকগুলো তাদের ফিনান্সিয়াল ক্লোজ করছিল, প্রফিট বুক করছিল। তো নতুন করে আমরা মনে করি নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে এটা একটা পজিটিভ দিক আসবে এবং আমরা দেখছি যে ব্যাংকের ইন্টারেস্ট কস্টও গ্র্যাজুয়ালি কমছে। সো বিনিয়োগকারীরা স্টক মার্কেটের দিকে ঝুঁকবে, এটাই আমরা আশা করি। জি, আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে, যে গত পরশু দিনের একটা আপডেট আছে আমার কাছে। সেটা হচ্ছে আইপিও নিয়ে নতুন যে বিধিমালা দেয়া হয়েছিল সেটাও নিয়ে কিছু কারেকশন হয়েছে। সেটা যদি একটু আমি উল্লেখ করি, যে বেশ কিছু কারেকশন রয়েছে। আইপিও ডিসকাউন্ট বাতিল করেছে, শেয়ার বরাদ্দ লটারি সিস্টেমে এসেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের কোটা কিন্তু বাড়ানো হয়েছে। আগে যেটা 35% ছিল 60% করা হয়েছে। এবং বেশ কিছু আসলে উদ্যোগ নেওয়া হয়েছে। এই আইপিওর যে নতুন সংস্কারমূলক উদ্যোগ, এটা আসলে আপনার কাছে কি মনে হচ্ছে? এটা বাজারের উপর কতটা পজিটিভ প্রভাব ফেলবে? আমরা তো বারবার বলে এসেছিলাম যে মার্কেটে প্রোডাক্টের খুব ঘাটতি, অর্থাৎ ভালো কোম্পানির শেয়ার আমরা দেখছি না। যে কোম্পানিগুলো মার্কেটে সুনাম আছে, যারা নাকি আইন মেনে ব্যবসা করে, যাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ আছে, প্রোডাক্টের কোয়ালিটি আছে, তো এই কোম্পানিগুলোকে নিয়ে আসতে হবে। কোম্পানিগুলোকে নিয়ে আসতে পারলে মার্কেটটা অবশ্যই ভাইব্রেন্ট হবে। এখন এই কোম্পানিগুলো আগে আসছিল না কেন? তার মধ্যে অন্যতম কারণ ছিল যে আইপিও পারমিশন পাওয়ার জন্য যে সময়সীমা ছিল বা যে প্রক্রিয়া ছিল, এটা বেশ জটিল ছিল কিন্তু। এবং আমরা বিভিন্ন কোম্পানির সাথে যখন কথা বললাম, তারা বললো যে এমন কিছু ডকুমেন্ট যেটা আমরা অডিটর দিয়ে ভেরিফাই করার পরও আমাদের বিসেক বা অন্যান্য রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো আমাদের কাছে ডকুমেন্ট গুলো চাচ্ছিল। সো এটা আমার আলটিমেট প্রসেসটাকে অনেক লেট দেরি করে দিচ্ছিল। এবং যাতে করে দেখা যাচ্ছে যে একটা কোম্পানি এমন একটা অবস্থা থাকে এক সময়, এটা 1-2 বছর পর যখন পারমিশন পায় বা এমন সব ডকুমেন্ট চাওয়া হয়, তখন দেখা যায় কোম্পানি আমূল পরিবর্তন হয়ে গেছে আর্থিক অবস্থা বা ব্যবসার ক্ষেত্রে। এই রুলটা আমরা যেটা দেখছি, এখানে কিছু টাইম বাউন্ড প্রসেস বলে দিচ্ছে। যেমন যে স্টক এক্সচেঞ্জ গুলোতে তারা লিস্টেড হতে চায়, তার পারমিশন নিতে হবে প্রথমে, এটার একটা টাইম বাউন্ড আছে, 30 দিনের মধ্যে করতে হবে। তারপরে বিসেক আবার 20 দিনের মধ্যে একটা, এই যে 50 দিনের মধ্যে যে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এতে কিন্তু প্রত্যেকটা পক্ষই উপকৃত হবে। যারা রেগুলেটর আছে তারাও জানবে যে আমাকে সিদ্ধান্ত দিয়ে সেই দিতে হবে। দীর্ঘমেয়াদী প্রসেস থেকে আমরা কিছুটা হলেও বেরিয়ে আসতে পেরেছি। আমরা বেরিয়ে আসতে পারছি। তো কোম্পানিগুলো কিন্তু জানে যে 50 দিনের মধ্যে তারা বুঝে যাবে তারা আসলে পারমিশন পাচ্ছে কি পাচ্ছে না। সো এটা একটা কিন্তু খুব সুবিধা হচ্ছে।
আর আরেকটা হচ্ছে যে স্টক এক্সচেঞ্জ, যেটাতে তারা নিবন্ধিত হতে চায়, মূলত শেয়ারটা তো আসলে বেচা কেনা হবে স্টক এক্সচেঞ্জে, সুতরাং স্টক এক্সচেঞ্জই হলো গিয়ে এই লিস্টিং করবে। এবং বিসেক একটা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে, আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে তারা একটা ওভারসি করবে। সুতরাং জি প্রথমে আসলে স্টক এক্সচেঞ্জ গুলো যদি কোনো কারণে ডিক্লাইন করে, অর্থাৎ তারা যদি নেতিবাচক কোনো রেজাল্ট দেয়, তাহলে কিন্তু বিসেক আর ওখানে পজিটিভ কিছু দিবে না। এটা একটা জি ভালো দিক, বিকজ আমরা 2019 সালে দেখলাম কপারটেকের মতো একটা কোম্পানিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ তারা বিভিন্ন ভাবে কিন্তু এটা বললো যে এটা আসলে লিস্টিং হওয়ার মতো একটা কোম্পানি না, বিভিন্ন ল্যাপসেস আছে তাদের প্রসপেক্টাসে। হুম কিন্তু আমরা জানি আসলে কারা এটার পেছনে ছিল, অনেকেই জানে, পত্রিকাতে এসছে। তো তারা কিন্তু এই এই তাদের মতামতকে উপেক্ষা করে স্টক এক্সচেঞ্জ বিসেককে দিয়ে তাদের প্রভাব খাটিয়ে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিন্তু এই আইপিওটাকে অ্যাপ্রুভ করাই নিল। এর জি ফলে কি হলো, যে মার্কেটে শেয়ার মানে যারা সাধারণ বিনিয়োগকারী তারা জানলো যে এটা একটা ত্রুটিপূর্ণ কোম্পানি, এবং যা হওয়ার তাই হলো। 2-3 বছর পর দেখা গেল যে এই কোম্পানিটার আসলে আর্থিক যে বিভিন্ন দুর্বলতা সেগুলো বের হয়ে আসছে, এবং মাঝখান থেকে একটা বড় গোষ্ঠী তারা টাকা কিছু মার্কেট থেকে নিয়ে বের হয়ে গেল। তখন হুম এখান থেকে বিসেক যে শিক্ষাটা নিল, এই শিক্ষাটাকে যে তারা এই রুলের মধ্যে রিফ্লেক্ট করলো, প্রতিফলিত হলো, এটা কিন্তু আমি বলবো যে আমাদের সুশাসনের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। এছাড়াও জি আসলে জি বলুন। জি। এছাড়াও আমি দেখলাম যে আমাদের নতুন রুলে যে অনেক কোম্পানি আছে যারা আসলে ঋণগ্রস্ত বলতে খারাপ দিক দিয়ে না, তারা হয়তো দীর্ঘমেয়াদে 12% 13% ঋণ নিয়ে তারা বিভিন্ন ক্যাপিটাল মেশিনারিজ করেছে, বড় ফ্যাক্টরি করেছে, কিন্তু এখন তারা তাদের যে প্রফিট হচ্ছে সেটা দিয়ে তারা কিন্তু এই ঋণের কস্ট মেটাতে পারছে না। অন দ্য আদার হ্যান্ড, এই দীর্ঘমেয়াদের জন্য যদি টাকাটা তারা স্টক মার্কেট থেকে রেইজ করে, তাহলে কিন্তু ব্যাংকে টাকা না দিয়ে টাকাটা তারা কিন্তু সাধারণ বিনিয়োগকারীদেরকে দিতে পারে ডিভিডেন্ড আকারে। সো আমরা আমরা যখন স্টক বিসেক আমাদের যখন মত বিনিময় সভা আমাদেরকে ইনভাইট করলো, আমরা গিয়ে বলেছিলাম যে এই ঋণ পরিশোধের পরিমাণটা যাতে 50% করা হয়, যাতে করে যারা অলরেডি ব্যাংক থেকে লোন নিয়ে ক্যাপিটাল মেশিনারিজে ইনভেস্ট করেছে, তারা এখন মার্কেট থেকে টাকাটা তুলে ব্যাংকের টাকাটা যদি ফেরত দিয়ে দেয় এক্সপেন্সিভ লোনটা, তাহলে এই টাকাটায় যে প্রফিট তারা করবে এটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের দিয়ে দিলে ডিভিডেন্ড আকারে মার্কেটটা কিন্তু আরো ভাইব্রেন্ট হবে। তখন কিন্তু জি সাধারণ বিনিয়োগকারীরা আরো বেশি লাভ পাবে, যেটা এখন তারা ব্যাংককে দিতে হচ্ছে। তো এটা যাই হোক, আমরা দেখলাম যে এটা 30% করা হয়েছে। তো আমি মনে করি যে এটাকে যদি 50% উন্নীত করা হয়, আমি অনেক কোম্পানির সাথে কথা বলেছি যারা ইন্টারেস্টেড, যে আমাদের এখন আসলে আর কোনো গ্রোথ পটেনশিয়াল নাই, আমরা অলরেডি গ্রোথ যা যা প্রয়োজন সব আমরা ব্যাংক থেকে লোন নিয়ে ইনভেস্ট করেছি। সো আমাদেরকে যদি এখন সুযোগ দেওয়া হয় যে 50% যদি অ্যাটলিস্ট আমরা শোধ করতে পারি, তাহলে এই টাকাটা আমরা ব্যাংকে পরিশোধ করে আমরা যে প্রফিট হবে ওই প্রফিটটা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারবো। সো ওই জায়গাগুলোতে আমার মনে হয় যে বিসেক এটাকে পুনর্বিবেচনা করতে পারে, রুলগুলোকে কিছু অ্যামেন্ডমেন্ট বা কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে মার্কেটের সাথে কথা বলে। যে সেটা হয়তো আপনার এই মেসেজটা যদি বিসেক পর্যন্ত পৌঁছায় তাহলে হয়তো সেটা হয়তো পুনর্বিবেচনার একটা সুযোগ থাকছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যে কোনো একটা সংস্কারে হচ্ছে দুই পক্ষ বা সবার বিষয়ে মত দ্বিমত তো আসলে থাকবেই, বিষয় কিন্তু এটাও জি। একটা বিষয়। আর আসবো একটু ভিন্ন বিষয় নিয়ে, যে আপনি যেটা বলছিলেন যে আসলে আরেকটা যে ডিরেক্ট লিস্টিং এর ব্যাপারে, বড় কোম্পানিগুলোকে ডিরেক্ট লিস্টিং এর ব্যাপারে হচ্ছে একটা অনুমোদন দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যে আজকেই আমরা যেমনটা জানি যে মাননীয় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজকে বড় কোম্পানিগুলো এবং বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ পর্যায়ের শীর্ষ নির্বাহীদের সঙ্গে আজকে বৈঠকে বসবেন, যে তাদের সুবিধা অসুবিধা বা নীতিগত সহায়তা কী কী প্রয়োজন এই বাজার থেকে, সেই বিষয়গুলো নিয়ে বসবেন এবং তাদেরকে বাজারে আনার জন্য একটা মানে উদ্যোগ নেওয়া হয়েছে। এটা নিয়ে আপনি কি বলবেন? আমি মনে করি যে আইপিও রুল যেটা নিয়ে আসা হচ্ছে সেটা দীর্ঘদিনের বেশ কিছু দাবি ছিল আমাদের বিদেশি কোম্পানিগুলো, অথবা যেগুলো খুব ভালো ভালো কোম্পানি, আমি নাম বলছি না, এই কোম্পানিগুলো যারা আসার ইচ্ছা ছিল কিন্তু এই প্রবলেম গুলোর কারণে আসতে পারছিল না। সো আইপিও রুলে যে চেঞ্জেস গুলো আনা হয়েছে, বিশেষভাবে আমি বলবো যে বুক বিল্ডিং মেথডে যেই যেই নিয়মগুলো নিয়ে আসা হয়েছে, তারপরে ভ্যালুয়েশনের জন্য যেই মেথড গুলোকে এখানে নিয়ে আসা হয়েছে, এগুলো কিন্তু বর্তমানে স্ট্যান্ডার্ড গ্লোবালি, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কিছু ভ্যালুয়েশন মডেল। সো এই ভ্যালুয়েশন মডেল গুলো ইনকর্পোরেট করায় আমার বিশ্বাস কোম্পানিগুলো তাদের যে এক্সপেক্টেড ভ্যালু আছে, আবার একই সাথে
যারা বিনিয়োগকারী আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে না, আবার যারা কোম্পানিগুলো তারাও তাদের এক্সপেক্টেড ভ্যালু পাবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং আজকের মিটিং এ একটা ইতিবাচক রেজাল্ট পাওয়া যাবে আমার মনে হয়, এবং কোম্পানিগুলো অবশ্যই তাদের শেয়ার অফলোড করার ক্ষেত্রে এগিয়ে আসবেন। জি, আমরা আসলে তেমনটাই আশা করছি যে নতুন যে আইপিও সংস্কারগুলো সেই জায়গাটাতেও যে সংস্কার আনা হয়েছে সেটাও পুঁজিবাজারের জন্য বেশ ভালো একটা ফলপ্রসূ একটা রেজাল্ট হয়তো আসবে, এবং আজকেও মাননীয় অর্থ উপদেষ্টার পক্ষ থেকে বৈঠকে হয়তো ভালো কিছুই আসবে, যেটার জন্য আমাদের দীর্ঘদিনের একটা অপেক্ষা ছিল। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য। জি।